তো আজকের আমাদের টপিক হচ্ছে সেল ডিভিশন। তো গত ক্লাসে আমরা অলরেডি কোষ বিভাজন বা সেল ডিভিশন সম্পর্কে একটা ব্রিফলি ডিসকাশন করেছিলাম। সেখানে আমরা জেনেছিলাম সেল ডিভিশনের প্রাথমিক যে দশাগুলো সম্পন্ন হয় প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং মাইটোসিসের যে সমস্ত পার্টগুলো আছে। তো আজকে আমরা সেল ডিভিশনের সেকেন্ড পার্ট মিয়োসিস সেল ডিভিশন সেটা আমরা একটু জেনে নেবো এবং তার যে বিভিন্ন দশাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ব্রিফলি ডিসকাশন করব। আমি যে পিপিটিটা বানিয়েছি সেটা খুব সিম্পলেস্ট ওয়েতে বানানো আছে যাতে তোমাদের কঠিন যে সেল ডিভিশনের যে টাফেস্ট যে পার্টটা সেটা খুব ইজিলি আমরা এটা ওভারকাম করে নিতে পারবো আশা করি। তো আজকে আমরা দেখে নিচ্ছি প্রথম স্লাইডে কি রয়েছে। তো আমরা গতকাল জেনেছিলাম মাইটোসিস, মানে গত ক্লাসে আমরা জেনেছিলাম মাইটোসিস সেল ডিভিশন কি জিনিসটা কি, মানে একটা সেল যেটা বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন সম আকৃতি সম্পন্ন একটা নতুন কোষের সৃষ্টি হবে। ঠিক আছে, একদম হ্যাপ্লয়েড সেট। ঠিক আছে, তো আজকে আমরা এটা জানবো সেটা হচ্ছে মিওসিস সেল ডিভিশন। মিওসিস সেল ডিভিশন আমাদের যে লেখাটা সম্পর্কে যদি আমরা একটা ধারণা নিই, তাহলে মিওসিস সেল ডিভিশনটা হচ্ছে একটা সিঙ্গেল সেল। ঠিক আছে, এটা ডিভাইড হয়ে কতবার ডিভাইড হবে? দুবার, টোয়াইস। ওকে, দুবার বিভাজিত হবে এবং সেখানে আমাদের চারটে ডটার সেল উৎপন্ন হবে। ঠিক আছে, প্রথমটাতে আমাদের কি হবে? প্রথমে আমাদের সেলটা হ্যাপ্লয়েড সেট হয়ে যাবে, দেন এটা আমাদের সমবিভাজন ভাবে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি মিওসিস সেল ডিভিশনটার ধারণা নিই তাহলে আমাদের কি আসবে, যে মিওসিস একটা প্রসেস যেখানে একটা সিঙ্গেল সেল ডিভাইড হবে দুবার এবং চারটে ডটার সেল উৎপন্ন করবে। ঠিক আছে, এটা একটা অরিজিনাল ইনফরমেশন। এই সেল ডিভিশনে এটা হচ্ছে অরিজিনাল ইনফরমেশন একটা মিওসিস সেল ডিভিশন। আর আমরা গত ক্লাসেও আমরা বলেছিলাম যে মিওসিস সেল ডিভিশনের ক্ষেত্রে যে সেলগুলো থাকবে সেগুলোকে আমরা কি বলবো? গ্যামেট বলবো। গ্যামেট, ঠিক আছে, সেগুলো কার কার হবে? স্পার্ম ইন মেলস, এগস ইন ফিমেল। এটা একটু ইম্পর্টেন্ট আছে যে মিওসিস সেল ডিভিশন কাদের মধ্যে দেখা যাবে? একটু উন্নততর জীবদেহের ক্ষেত্রে। ঠিক আছে, উন্নততর জীবদের ক্ষেত্রে মানে মানব দেহ থেকে যত উন্নত প্রাণী রয়েছে সেই তাদের আমরা মিওসিস সেল ডিভিশন লক্ষ্য করতে পারি। এবং মিওসিস সেল ডিভিশন বেসিক্যালি আমাদের যে গ্যামেট সেলগুলো রয়েছে সেগুলোতে আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, তার মধ্যে স্পার্ম আছে যেটা পুরুষের ক্ষেত্রে পাওয়া যায় এবং এক্স বা ওভারি থাকে সেটা হচ্ছে আমরা ফিমেল। এই পিপিটিতে আমরা এটাই লক্ষ্য করলাম। এরপরে আসছি, এখানে লক্ষ্য করবে যে জেনেটিক্স টার্মিনোলজি। ঠিক আছে, জেনেটিক্স টার্মিনোলজিতে আমরা প্লয়েডি বলছি। প্লয়েডি জিনিসটা কি? হোয়াট ইজ প্লয়েডি? যদি আমরা এখানে প্লয়েডি সম্পর্কে ধারণা নিই তাহলে দেখা যাবে যে প্লয়েডি হচ্ছে একটা নাম্বার অফ সেট। ওকে, প্লয়েডি হচ্ছে একটা নাম্বার অফ সেট কার? ক্রোমোজোমস ইন সেল। একটা কোষের মধ্যে যে ক্রোমোজোমের যে সেট থাকে কতটা সংখ্যায় রয়েছে সেটা হচ্ছে আমাদের প্লয়েডি হিসেবে আমরা ধারণা দিতে পারি। তো এখানে প্লয়েডি সম্পর্কে আমরা গত ক্লাসেও বলেছিলাম যে দু রকমের আমরা সেল দেখতে পাই, মানে সেলে ক্রোমোজোমের সংখ্যা নির্ধারণ করতে পারি। একটা হচ্ছে হ্যাপ্লয়েড আর একটা হচ্ছে ডিপ্লয়েড। তো হ্যাপ্লয়েড যদি আমি দেখি তাহলে হ্যাপ্লয়েডের মধ্যে কি থাকে? হ্যাপ্লয়েডের মধ্যে সংখ্যায় একটা থাকবে। ঠিক আছে, ইট কন্টেন্স অনলি ওয়ান কপি অফ ক্রোমোজোম। ঠিক আছে, যেই ক্রোমোজোমটা সংখ্যা একটা থাকবে সেটাকে আমরা হ্যাপ্লয়েড বলবো এবং যেটাকে আমরা এন দ্বারা চিহ্নিত করি। ওকে, আর ডিপ্লয়েড যেটা আমরা গতকাল বলেছিলাম বা গত ক্লাসে জানিয়েছিলাম যে এর মধ্যে কন্টেন্টস টু সেট অফ ক্রোমোজোম। ঠিক আছে, যার মধ্যে আমাদের দুই সেট ক্রোমোজোম থাকবে যেগুলোকে আমরা ডেজিগনেট করি 2n দিয়ে। যদি আমরা এখানে ছবিটার দিকে নজর দিই, তোমরা দেখবে, ছবিটা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটা এখানে ক্রোমোজোমে জোড়া জোড়া ক্রোমোজোম রয়েছে। ঠিক আছে, এই
নীলটাকে আমরা নির্ধারণ করছি বা স্কাইটাকে আমরা নির্ধারণ করছি, এটা হচ্ছে মেল। ওকে, আর এই ভায়োলেটটাকে আমরা নির্ধারণ করছি ফিমেল। ঠিক আছে, তো যখন আমরা এই যে সেটগুলো উৎপন্ন হবে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এই যে সেটগুলো নিয়ে আমাদের হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড সেটের যখন আমাদের বিন্যাস হবে আর কি, তখন এখান থেকে আমরা পাবো। আচ্ছা, এবার এখানে আরেকটা জিনিস আমি উল্লেখ করেছি, একটু লক্ষ্য করবে যে ডিপ্লয়েড অর্গানিজমস রিসিভ ওয়ান অফ এচ টাইপ অফ ক্রোমোজোম ফ্রম ফিমেল প্যারেন্ট অ্যান্ড ওয়ান অফ এচ টাইপ অফ ক্রোমোজোম ফ্রম মেল। মানে ডিপ্লয়েড অর্গানিজম যে সমস্ত জীব দেহের মধ্যে রয়েছে, তারা কি করে, একটা ওয়ান টাইপ অফ ক্রোমোজোম কার থেকে নেওয়া হয়, ফিমেল থেকে নেওয়া হয়, আর ওয়ান টাইপ অফ ক্রোমোজোম মেল থেকে নেওয়া হয়। ঠিক আছে, তাহলে ডিপ্লয়েডে এটা হচ্ছে ব্যাখ্যা। পরে আসছি। এবার আসছি আমরা হোমোলোগাস। ঠিক আছে, এটা একটা খুব ভালো টার্ম, মানে আমাদের নেক্সট যে অধ্যায়গুলো রয়েছে বা নেক্সট যে বিচার বা ব্যাখ্যাগুলো করব আমরা ক্লাসে, সেইগুলো প্রত্যেকটার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আমাদের হোমোলোগাস ব্যাপারটা। এই হোমোলোগাস জিনিসটা কি? এটা হচ্ছে, হোমোলোগাস মানে হচ্ছে সমস্থানিক। বাংলায় আমরা এটাকে বলি সমস্থানিক। দেখা যাচ্ছে তো? সমস্থানিক। ঠিক আছে, তো এই হোমোলোগাস ব্যাপারটা কি, যে ক্রোমোজোম এমন একটা জিনিস, ক্রোমোজোম এক্সিস্ট করে কোথায়, হোমোলোগাস। হোমোলোগাস পেয়ারে এক্সিস্ট করে ইন অল ডিপ্লয়েড সেল। ঠিক আছে, প্রত্যেকটা ডিপ্লয়েড যে সেটগুলো রয়েছে, প্রত্যেকটাই হচ্ছে হোমোলোগাস পেয়ারে বিন্যস্ত করে, শুধুমাত্র এক্সেপ্ট সেক্স ক্রোমোজোম ইন মেল। মেলের যে সেক্স ক্রোমোজোম সেটা কি হয়, এক্স ওয়াই, এখানে ব্র্যাকেটে লেখাই আছে। ঠিক আছে, তো এই পুরুষ দেহের যে সেক্স ক্রোমোজোম থাকে সেটা ব্যতি রেখে, সেটা বাদ দিয়ে আমাদের প্রত্যেকটাতেই কি লক্ষ্য করি আমরা, ডিপ্লয়েড সেল লক্ষ্য করি হোমোলোগাস পেয়ারে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা আসছি, দেখো নিচের দিকে একটা লেখা রয়েছে, আমি এখানে উল্লেখ করেছি যে অ্যাপার্ট ফ্রম দ্য সেক্স ক্রোমোজোম দ্য আদার ক্রোমোজোমস আর নোন অ্যাজ অটোজোম। ঠিক আছে, এরা প্রত্যেকেই হোমোলোগাস। তাহলে আমাদের সেক্স ক্রোমোজোম বাদ দিয়ে যে সমস্ত ক্রোমোজোম গুলো আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে আমাদের নাম আছে অটোজোম। অটোজোম। ঠিক আছে, আচ্ছা, আমরা তো গতবারে মাইটোসিস সম্পর্কে ধারণা নিয়েছিলাম। মাইটোসিসের বিভিন্ন পার্ট রয়েছিল, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সেই রকম মিওসিসটা যেহেতু আমাদের দুবার বিন্যস্ত হয় বা দুবার বিভাজিত হয় একটা সেল, তো সে কারণে মিওসিসটা হচ্ছে একটু আহ, লম্বা বা একটু বৃহৎ আর কি। তো আমরা মিওসিসটাকে দুটো ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে, বা ভাগ করা হয়, যেটাকে আমরা বলি। তো ইন মিওসিস দেয়ার আর টু নিউক্লিয়ার ডিভিশনস। ঠিক আছে, প্রথমটা হচ্ছে মিওসিস ওয়ান, দ্বিতীয়টা হচ্ছে মিওসিস টু। ঠিক আছে, আচ্ছা, মিওসিস ওয়ান, এই মিওসিস ওয়ানটা জিনিসটার মধ্যে কি কি রয়েছে? মিওসিস ওয়ানটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিডাকশন ডিভিশন। রিডাকশন ডিভিশন মানে হচ্ছে কি, হ্রাস বিভাজন। কেন আমরা হ্রাস বিভাজন বলছি? কারণ নর্মালি আমরা কি জেনেছিলাম মাইটোসিস কোষ বিভাজনে, যে সমগুণ সম্পন্ন, সম আকৃতি সম্পন্ন একটা কোষ থেকে আরেকটা কোষ উৎপত্তি হবে, যাদের মধ্যে যে সমস্ত মানে যে সমস্ত সেলগুলো বা যে সমস্ত গ্যামেট গুলো উৎপন্ন হবে, সেগুলো সমগুণ সম্পন্ন হবে। তো এখানে হচ্ছে আমি মিওসিস ওয়ানে যদি আমি দেখি, তাহলে আমাদের এটাকে রিডাকশন বলছি, কারণ এটা দুবার বিভাজিত হয়ে এর সংখ্যাটা হ্রাস হয়ে যায়। তাহলে প্রথম পয়েন্টটার দিকে আমরা যদি নজর দিই, প্রথম প্রথম পয়েন্টটার দিকে আমরা নজর দিই, এটা দুটো স্টেজে সম্পন্ন হয় নিউক্লিয়ার ডিভিশনটা। ঠিক আছে, প্রথমটা হচ্ছে মিওসিস ওয়ান, পরেরটা মিওসিস টু।
ঠিক আছে। ডিএনএ রেপ্লিকেশন ঘটে, খুব ভালো, কিন্তু একবার ঘটে। ওকে, ডিএনএ রেপ্লিকেশনটা একবারই ঘটবে, কিন্তু এর প্রসেসটা যেহেতু লেন্দি প্রসেস, এটা বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে গিয়ে এর নিজেকে পরিণত করবে। দ্বিতীয় পয়েন্টে আসি। দ্বিতীয় পয়েন্টে আমি বলেছি যে এখানে কি, এটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। ইট ইনভলভস দ্য পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম। এর মধ্যে হোমোলোগাস ক্রোমোজোমের ব্যাপারগুলো রয়েছে, ঠিক আছে। আর কি রয়েছে, রিকম্বিশন বিটুইন দেম, তাদের মধ্যে যে সংযুক্তিকরণ, তাদের মধ্যে যে প্রসারণ, তাদের যে ব্যাখ্যাগুলো থাকবে সেইগুলো এখানে ঘটে। কার মাধ্যমে? হোমোলোগাস ক্রোমোজোমের মাধ্যমে। আর এখানে আমাদের 3 নাম্বার পয়েন্টে আসছি। দেখো যে এখানে 4টে হ্যাপ্লয়েড ডটার সেল উৎপন্ন হয়, ঠিক আছে। সবার শেষে যখন আমাদের সেল ডিভিশনটা সম্পন্ন হবে, তখন সেখানে 4টে ডটার সেল উৎপন্ন হবে, ঠিক আছে। এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে আনলাইক টু ডিপ্লয়েড ডটার সেলস ইন মাইটোসিস, ঠিক আছে। তাহলে মাইটোসিসে যেমন ডিপ্লয়েড ডটার সেল উৎপন্ন হয়, এখানে কিন্তু হ্যাপ্লয়েড ডটার সেল উৎপন্ন হবে, কারণ ওটা ওয়ান টাইম ডিভিশন হয়, ঠিক আছে। ওর মধ্যে যেটা রয়েছে 2n, তো 2nই থাকবে। কিন্তু যেহেতু আমাদের এখানে সেলটা দুবার বিভাজিত হচ্ছে, সে কারণে প্রথমে হচ্ছে সমবিভাজন ঘটে, 2n হয়, দেন এটা কি হয়, আপনার তোমার হচ্ছে ডিপ্লয়েড ডিপ্লয়েডে হ্যাপ্লয়েড সেল উৎপন্ন হয়ে যায়, ঠিক আছে। এটা আরো বিস্তারিত ব্যাখ্যা পরের স্লাইড গুলোতে রয়েছে, আমি বলছি। আচ্ছা দেখো, মিওসিস ওয়ান, ঠিক আছে। মিওসিস ওয়ান হচ্ছে আমাদের, মিওসিস ওয়ান যে বিভাজনটা, সেটা মূলত আমাদের 4টে দশার মধ্যে সম্পন্ন হচ্ছে। প্রথমে হচ্ছে প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান। কিন্তু এখানে লক্ষ্য করবে যে মিওসিস ওয়ানের এই প্রোফেজ ওয়ানটাই খুবই লেন্দি প্রসেস, ঠিক আছে। এই প্রোফেজ ওয়ানটাই হচ্ছে লঙ্গার দেন মাইটোটিক প্রোফেজ, 5টা সাব স্টেজে বিভক্ত। প্রথমটা, এগুলো নোট করে নেবে যে মিওসিস ওয়ানে, প্রোফেজ ওয়ানে যে সাব স্টেজগুলো রয়েছে সেগুলো কি কি। একটা হচ্ছে লিপ্টোটিনি, একটা হচ্ছে জাইগোটিনি, পিকটোটিনি, ডিপ্লোটিনি আর ডাইকাইনেসিস, ঠিক আছে, ডায়াকাইনেসিস। এই 5টা সাব স্টেজে আমরা বিভক্ত করছি। এটা খুবই জটিল প্রক্রিয়া, আমি যতটা সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, তোমরা আশা করি বুঝতে পারবে। তো প্রথমে আমি আসছি লিপ্টোটিনি। লিপ্টোটিনিতে কি ঘটে অ্যাকচুয়ালি, খুব সাধারণভাবে যদি আমি দেখি যে লিপ্টোটিনি যে 5টা প্রোফেজ ওয়ান, প্রোফেজ ওয়ানে যে 5টা সাব স্টেজ রয়েছে, তার মধ্যে এটা সব থেকে প্রথম, ঠিক আছে, ফার্স্ট ফার্স্ট একদম স্টেজ। ফার্স্ট স্টেজে আমরা কি দেখতে পাই, এখানে কনডেনসেশন, অলরেডি রেপ্লিকেটেড যে সমস্ত ক্রোমোসোমগুলো রয়েছে সেগুলো ঘনীভূতকরণ হয়, ঠিক আছে। তাহলে আমাদের এখানে উল্লেখ করেছি যে লিপ্টোটিনি হচ্ছে 5টা স্টেজের মধ্যে প্রথম স্টেজ। এর মধ্যে কি হয়, কনডেনসেশন এবং অলরেডি রেপ্লিকেটেড ক্রোমোসোমের যেগুলো হচ্ছে অলরেডি রেপ্লিকেশন হয়ে গেছে, সেগুলো আমাদের কনডেনসেশন হয়, ঘনীভূতকরণ হয়, ঠিক আছে। আর ছবিটা দেখাচ্ছি পরে, আগে লেখাটা দিকে আমরা নজর দিচ্ছি। দ্বিতীয়টায় আসছি। দ্বিতীয়টা এখানে বলেছে ক্রোমোসোম গুলো বিকাম ভিজিবল। এগুলো এখানে যে ক্রোমোসোম গুলো, সেগুলো দৃশ্যমান হয়ে যায়, ঠিক আছে। এবং তারা খুব সহজেই একে অপরের থেকে ডিস্টিংগুইশ হয়ে যায়, মানে এরা আলাদা হয়ে যায়, মানে আমরা এদেরকে আলাদা করতে পারি, ঠিক আছে। এর পরের যে পয়েন্টটা রয়েছে, সেই পয়েন্টটা দিকে যদি তোমরা নজর দাও, তাহলে দেখবে যে এখানে হচ্ছে ক্রোমোসোম গুলো এই স্টেজে লিঙ্ক লাইকেন্ড টু এ স্ট্রিং, মানে সুতোর মতো, সুতোর মাধ্যমে যখন আমরা মালা গাঁথি, ঠিক আছে, মালা মধ্যে পুঁতিগুলো থাকে, তার মতো এগুলোকে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। মানে এখান থেকে আমাদের প্রথমে ভিজিবল হলো, আমরা খুব সহজেই এটাকে ডিস্টিংগুইশ করতে পারছি, আলাদা করতে পারছি। তারপরে কি হচ্ছে, ওগুলো দেখতে সুতোর মতো হয়ে এর একটা বিডের মতো উৎপন্ন করছে, মালার মতো, ঠিক আছে। এইগুলো একটা স্পেশাল নাম আছে, সেই নামটাকে আমরা কি বলছি, ক্রোমোমেয়ার, ঠিক আছে। এগুলোকে আমরা ক্রোমোমেয়ার বলছি।
তাহলে আমাদের লিপ্টোটিনিতে কি কি সংগঠিত হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি বলছি। লাস্ট আমরা যেটা আসছি যে প্রত্যেকটা সিস্টার ক্রোমাটিড কি হয়ে যায়, নিউক্লিয়ার এনভেলপ। এনভেলপ মানে কি, আমাদের সহজ ভাষায় এনভেলপ মানে হচ্ছে খাম, তাই তো? এই খামকে বোঝায়। তো এই এনভেলপ ব্যাপারটাই হচ্ছে আমাদের এখানে খামের সঙ্গে তুলনা। তাহলে এখানে নিউক্লিয়ার এনভেলপ ওয়ান কাইন্ড অফ খাম, মানে একটা নিউক্লিয়ার বা একটা নিউক্লিয়াস, তার মধ্যে কি থাকে, নিউক্লিয় জালিকা থাকে, নিউক্লিয় রস, আরো যে সমস্ত জীব মানে উপাদানগুলো থাকে সেইগুলো খামের মতো একটা শেপ নিয়ে নেয়, ঠিক আছে? যে কারণে এটাকে আমরা নিউক্লিয়ার এনভেলপ বলছি। তাহলে সিস্টার ক্রোমাটিড গুলি খুব সহজে নিউক্লিয়ার এনভেলপের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং এবং দেখতে এমনই লাগে যেন আমরা এটা ভুল করে কি বলে কি ক্রোমোজোম বলি, কিন্তু ওগুলো ক্রোমোজোম নয়, ওগুলো ক্রোমোমিয়ার, ঠিক আছে? তাহলে ব্যাখ্যাটা খুব সহজভাবে বললাম। ছবিটা খানিকটা এরকম দেখাবে, ঠিক আছে? ছবিটা বিশেষ কিছু নেই। তো এটা একটা আণুবীক্ষণিক যন্ত্রের নিচে, মাইক্রোস্কোপের নিচে এই ছবিটা দেখতে পাওয়া যায়। তো দেখলে বোঝা যাবে যে সুতোর মতো দড়ি, ঠিক আছে? দড়ির মানে সুতোর মতো যার মধ্যে মালা গাঁথা হয়েছে আর কি, সেই শেপটা নিয়েছে আমাদের লিপ্টোটিনিট। আচ্ছা, এরপরে আসছে আমরা জাইগোটিনি, ঠিক আছে? তো জাইগোটিনি বেশি মূলত আমরা কি বলছি যে মিওসিস বিভাজনের, ঠিক আছে, যে উপদশায় সমসমস্ত বা হোমোলগাস ক্রোমোজোম গুলো, ঠিক আছে, সেগুলো কি হয়ে যায়, ক্রোমোজোম গুলো পরস্পরের থেকে কাছে আসে এবং জোট বাঁধে। তাহলে জাইগোটিনি মানে হচ্ছে আমাদের কি বলবো, যে যে সমস্ত বা ক্রোমোমেয়ার গুলো আমাদের বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেগুলো আস্তে আস্তে এদের পরস্পরের কাছে আসে, কাছে এসে কি করে একটা উপাদান তৈরি করে, পরপর জোট বাঁধে। তো প্রথমে আমি দেখে নিচ্ছি এখানে কি উল্লেখ করেছি, এখানে দেখে নাও, যেখানে হোমোলগাস ক্রোমোজোম গুলি বিগ্যান টু পেয়ার, ঠিক আছে, আর জোট বাঁধে, ঠিক আছে, যে কারণে এটাকে আমরা কি বলি, জাইগোনিমা, খুব ইম্পর্টেন্ট। যার অপর নাম আমরা কি বলি, সাইনেপসিস, এটাও ইম্পর্টেন্ট। সাইনেপসিস বা জাইগোনিমা, এটা হচ্ছে আমাদের জাইগোটিনি দশাতে সম্পন্ন হচ্ছে। এরপরে আসছি আমরা যে এই যে সাইনেপসিসটা হচ্ছে, ঠিক আছে, এটা যে কোনো জায়গাতে হতে পারে, একটা এন্টায়ার ক্রোমোজোমের যে কোনো দশাতে আমরা এটাকে লক্ষ্য করতে পারি, ঠিক আছে? এর অসংখ্য পয়েন্ট হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, ঠিক আছে? আর এইগুলোকে আমরা কি বলছি, সাইন্যাপটোমাল কমপ্লেক্স, সাইন্যাপটোমাল কমপ্লেক্স, ঠিক আছে? এই যে এন্টায়ার প্রসেসটাকে আমরা বলছি। তারপরের যে স্টেজটা আছে আমরা বলছি, যদি আমরা ধারণা নিই, এখানে উল্লেখ করেছি যে দ্য সাইন্যাপটোমাল কমপ্লেক্স ফেসিলিটেট সাইন্যাপসিস বাই এ হোল্ডিং দ্য ক্রোমোসোমস টুগেদার অ্যালং দ্য এন্টায়ার লেন্থ। এটা আমরা ব্যাখ্যা করলাম, ঠিক আছে? এই যে সাইন্যাপটিক্যাল কমপ্লেক্সটা রয়েছে, সেটা একটা পূর্ণ দৈর্ঘ্যের ক্রোমোজোমের মধ্যে বা ক্রোমোমিয়ারের মধ্যে বিন্যস্ত করতে পারে। এবার যে লাইনটা আমরা বিচার ধারণা নেবো, জ্ঞান আহরণ করবো, সেটা হচ্ছে যে যখনই আমরা একটা হোমোলগাস পেয়ারকে আলোচনা করছি, ঠিক আছে, আফটার দ্য হোমোলগাস পেয়ার সাইন্যাপস, এখানে আলোচনা করেছি জাইগোনিমা, এখানে আমরা বলছি সাইন্যাপস, তাই তো? এই যে জাইগোনিমা বা সাইন্যাপস যখন আমাদের গঠন হয়ে গেল, তখন আমরা সেই সেলগুলোকে কি বলবো, বাইভ্যালেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, বাইভ্যালেন্ট, ঠিক আছে? এগুলোকে আমরা বলছি বাইভ্যালেন্ট, এটা একটু নোট করে নেবে। তাহলে আমাদের জাইগোটিনিতে কি কি সম্পন্ন হলো? আসলে জাইগোটিনিতে আমাদের যে সমস্ত ক্রোমোমেয়ার গুলো বিন্যস্ত বা ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল সেগুলো জোট বাঁধে, জোট বেঁধে এদের পরবর্তী পর্যায়গুলো সম্পন্ন করে। আর যখন আমাদের হোমোলগাস পেয়ারটা কমপ্লিট হয়ে গেল, তখন আমরা সেই গুলোকে কি বলছি, সেই ক্রোমোমেয়ার গুলোকে বাইভ্যালেন্ট বলছি। ছবিটা খানিকটা এরকম, লম্বা লম্বা সুতোর মতো, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? আণুবীক্ষণিক যন্ত্রের নিচে দিয়ে এটা অরিজিনাল পিকচার, তো সেই কারণে ছবিটা এরকম। আচ্ছা, এরপর আসছে আমরা পেকটিটিনিন, ঠিক আছে, পরবর্তী যে দশা রয়েছে, সাব দশা, সাব স্টেজেস। প্যাকাইটিন বলছি আমরা, প্যাকাইটিন বা পেকটিন, প্যাকাইটিন।
এই প্যাকাইটিন সম্পর্কে ধারণা দিতে গেলে প্রথমে আমাদের আসতে হবে যে প্যাকাইটিনে কি হয় আলটিমেট, যেগুলো আমাদের সাইন্যাপস হয়ে গেল, গঠন হয়ে গেল, মানে একে অপরের সঙ্গে জোট বাঁধলো, সেই জোট বাঁধা সম্পন্ন হয়ে গেলেই আমাদের কি হবে, এরপর রেডি ফর ক্রসিং ওভার হবে। ঠিক আছে, তাহলে আমাদের সাইন্যাপস যখনই ফর্মড হয়ে গেল তখন আমাদের ক্রসিং ওভারের জন্য রেডি। তাই আমরা এটাকে এই দশাতে মেন পার্ট হচ্ছে রেডি ফর ক্রসিং ওভার। সাইন্যাপস দশা সম্পন্ন হয়ে যাওয়ার পরবর্তী স্টেপে আমরা কি করছি, রেডি ফর ক্রসিং ওভার। ওকে, আচ্ছা এখানে কি কি মানে আমরা কি কি লক্ষ্য করতে পারি, কি কি আমরা অবজার্ভ করতে পারি এর মধ্যে? অবজার্ভ করতে পারি যে এই স্টেজে দেখো এর পরবর্তীকে যে এটা থিকনিং হয়ে যায়, শর্টনিং হয়ে যায়, ক্রোমোজোম গুলো কি হয়ে যায়, মোটা হয়ে যায় এবং ছোট হয়ে যায়। আর কি কি হয়, আর কি কি হয়, এক্সচেঞ্জ অফ ক্রোমোজোম। যেহেতু একটা ক্রোমোজোমের যে সমস্ত উপাদানগুলো থাকে একে অপরের মধ্যে কি হয়, আদান প্রদান হয়। কাদের কাদের মধ্যে, একটা হচ্ছে প্যাটার্নাল হোমোলোগাস ক্রোমোজোম আর একটা হচ্ছে ম্যাটার্নাল হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে বাবা এবং মা মানে পিতৃ এবং মাতৃ সমস্থানিক ক্রোমোজোম গুলো একে অপরের মধ্যে কি হয়, আদান প্রদান ঘটে এবং কি হয়, ক্রসিং ওভার হয়। ঠিক আছে, আচ্ছা এবং লাস্ট যে পয়েন্টটা রয়েছে যে এই স্টেজে বা এই দশাতে আমাদের এখানে উল্লেখ করেছি যে at the point of the crossing over except চিয়াসমাটা বা কায়াসমাটা বলে বা চিয়াসমাটাও বলে, বাংলায় আমি লিখছি চিয়াসমাটা, লেখাটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, চিয়াসমাটা। তো এখানে কি হয়, ক্রসিং ওভারের সময় এক্সেপ্ট চিয়াসমাটা আমরা এখানে ভ্যারিয়েবল নাম্বারস দেখতে পাই, মানে পরিবর্তনশীল সংখ্যায় দেখতে পাই, অনেক সংখ্যায় দেখতে পাই। ঠিক আছে, তাহলে প্যাকাইটিনে আমাদের এই মূল উপাদানগুলো আমরা মূল অবজারভেশন গুলো লক্ষ্য করতে পারি। এরপরে আমরা আসছি ছবিটা খানিকটা এরকম আসবে, যে ব্যাখ্যাগুলো করলাম, যেহেতু এদের মধ্যে ক্রসিং ওভার হয়ে গেছে তাহলে এক্সেপ্ট 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 প্রত্যেকটা এক্সেপ্ট, এখন এখানেও এক্স এখানেও এক্স, একটা এক্সেপ্ট আমরা কি দেখতে পাই, চিয়াসমানটা দেখতে পাই। আচ্ছা এরপর আমরা আসছি ডিপ্লোটিন। ওকে, তো ডিপ্লোটিনে কি হয়, ডিপ্লোটিন দশাতে আমরা লক্ষ্য করতে পারি যে কি, যে সমস্ত জোড় সংখ্যক বা পেয়ার্ড ক্রোমোজোম গুলো হয় আমাদের উৎপন্ন হলো, সেগুলো কি হয়, বিগিন আবার সেপারেট হয়ে যায় পরস্পরের থেকে। যেহেতু কোষ বিভাজন একটা লেন্দি প্রসেস, প্রত্যেকটা দশা উপদশার মধ্য দিয়ে আমাদের অগ্রসর হতে হচ্ছে, মানে সেল নিজেকে ডিভাইড করছে। তো বিভিন্ন রকম ভাবে প্রথমে উৎপন্ন হলো, প্রথমে সরু সুতোর মতো আকার ধারণ করলো, তারপর জমাট বাঁধলো, ক্রসিং ওভার হলো। এরপরে আমরা এসে আবার এমন একটা স্টেজে এলাম যেটা কি দেখতে পাচ্ছি, যে ওটা এক্স শেপের পরে ওটা পুনরায় সেপারেট হয়ে যাচ্ছে। ডিপ্লোটিন স্টেজে পেয়ার্ড ক্রোমোসোম গুলো আস্তে আস্তে একে অপরের থেকে সেপারেট হয়ে যায়। ওকে, এখানে এটাই মূল পার্ট। প্রত্যেকটা স্লাইডে শুরুতে আমি যে লাইনটা উল্লেখ করেছি সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ লাইন, মানে ওই স্টেজে ওটা হচ্ছে মূল ব্যাখ্যা বলা যায়। সেরকম ডিপ্লোটিন দশায় আমাদের কি হচ্ছে, যে সমস্ত পেয়ার্ড ক্রোমোজোম গুলো উৎপন্ন হলো সেগুলো আস্তে আস্তে একে অপরের থেকে পৃথক হতে থাকছে। আচ্ছা এরপরে আমাদের আসছি যে যখনই এগুলো একে অপরের থেকে পৃথক হয়ে যাচ্ছে, এগুলো তো হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে, এরা কিন্তু রিমেন আর ইউনাইটেড। ঠিক আছে, এরা পৃথক হয়ে গেলেও কিন্তু এরা একে অপরকে কিন্তু ইউনাইটেড হয়ে রয়েছে, একই রকম সংযুক্ত থাকছে। এমন একটা পয়েন্ট ইন্টারচেঞ্জ, মানে ব্যাখ্যাটা হচ্ছে এরকম হওয়া উচিত যে যখনই সেলটা ডিভিশন হচ্ছে, আমাদের ক্রোমোজোমের পেয়ারটা আস্তে আস্তে সেপারেট হয়ে যাচ্ছে, ওরা কিন্তু একটা জায়গাতে তো ওরা ইউনাইটেড ছিল। সেই ইউনাইটেড পয়েন্টটা হচ্ছে, মানে ইন্টারচেঞ্জ অফ ইউনাইটেড যে পয়েন্টটা,
সেই পয়েন্টটাকে আমরা কি বলছি, চিয়াসমাটা, এটাকে আমরা উল্লেখ করেছি। এবার চিয়াসমাটা কি বলছে, চিয়াসমা ফর্ম অ্যাজ আ রেজাল্ট অফ ক্রসিং ওভার, যেটা আমরা গত স্টেজে উল্লেখ করলাম যে ডিপ্লোটিন স্টেজে মূলত আমাদের কি হচ্ছে, ক্রসিং ওভারের ফলে উৎপন্ন চিয়াসমাটা। ঠিক আছে, এটাকে কায়াসমাটাও বলে বা চিয়াসমাটাও বলে, যেটা সহজ ভাবে উচ্চারণ করতে হবে সেটাই করবে। কিন্তু বিদেশি লেখাও মানে ল্যাটিন ভাষায় থাকে অনেক সময়। তো এর পরবর্তী যে যেটা আসছি আমরা, দেখো ডিপ্লোটিন দশার একদম শেষ লাইন, উইথ দ্য প্রোগ্রেশন অফ দ্য ডিপ্লোটিন, ডিপ্লোটিনটা যখন আমাদের আস্তে আস্তে প্রোগ্রেস হচ্ছে, এই দশাটা এর শেষের পথে যাচ্ছে, তখন ডিপ্লোটিনের যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, ঠিক আছে, যেগুলো ডিসঅর্গানাইজড হয়ে যায় আস্তে আস্তে, একটা কোষের নিউক্লিয়াসে মধ্যে যে সমস্ত উপাদানগুলো থাকে আমি একটু আগে আলোচনা করলাম, সেই উপাদানগুলো তো এখানে ডিভাইড হচ্ছে, পুনরুদ্ধার হচ্ছে, আবার ডিভাইড হচ্ছে। তো এখানে কি হচ্ছে, নিউক্লিয়ার যে মেমব্রেন থাকে, যে পর্দা থাকে, সেটা এই ডিপ্লোটিন দশাকে এসে কি হয়ে যায়, ডিসঅর্গানাইজ হয়ে যায়, মানে ও নিজেকে ধরে রাখতে পারে না, ও এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে, এবং এখানে নিউক্লিয়াসটাও আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে কি কি আমাদের মূল যে আমরা যে ব্যাখ্যাগুলো পেলাম, এখানে উঠে এলো আমাদের মূল তথ্যগুলো পেলাম। ডিপ্লোটিন স্টেজে হচ্ছে বেসিক্যালি আমাদের কি হচ্ছে, ক্রোমোজোম গুলো, যে পেয়ার ক্রোমোজোম গুলো আস্তে আস্তে সেপারেট হয়ে গেল একে অপরের থেকে। আচ্ছা, এখানে আমাদের যে ইন্টারচেঞ্জ দশাটা আমরা পেলাম, যখন সেপারেট হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্ট থাকে, সেই পয়েন্টটাকে আমরা বলছি চিয়াসমাটা। চিয়াসমাটা হচ্ছে আমাদের কি হয়, ক্রসিং ওভারের ফলে উৎপন্ন আমাদের একটা মূল উপাদান চিয়াসমাটা। এবং লাস্ট যেটা আমি বললাম, সেটা হচ্ছে ডিপ্লোটিন, এই যে প্রোগ্রেশন, মানে এই যখন একদম এন্টায়ার বা একদম লাস্ট পর্যায়ে চলে এলাম, লাস্ট স্টেজে চলে এলাম ডিপ্লোটিন দশার একদম শেষ পর্যায়ে, তখন কি হচ্ছে, এটা নিউক্লিয়াসের মেমব্রেনটা ডিসঅর্গানাইজ হয়ে যাচ্ছে, এবং নিউক্লিয়াসটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, মানে নিউক্লিয়াসটা কোনো থাকছে না। ঠিক আছে, মানে এর রেডি ফর নেক্সট স্টেজ। ছবিটা খানিকটা এরকম দেখায়। ঠিক আছে, এটা হচ্ছে আন্ডার ইলেকট্রন মাইক্রোস্কোপ। এরপরে আমরা আসছি ডাইকাইনেসিস। ডায়াকাইনেসিস, ঠিক আছে, তো ডাইকাইনেসিস ধারণা নিতে গেলে আমাদের আসতে হবে যে এখানে কি হয়, যে বাইভ্যালেন্ট, আমরা যে উপাদানটা বা যে কথাটা আমরা একটু আগে ধারণা নিলাম, বাইভ্যালেন্ট। ঠিক আছে, এই স্টেজে বাইভ্যালেন্ট গুলো ডিস্ট্রিবিউট হয়ে যায় নিউক্লিয়াসের মধ্যে, আস্তে আস্তে ডিস্ট্রিবিউট হয়ে যায় বাইভ্যালেন্ট সেলগুলো। ঠিক আছে, আর কি হয়, এখানে নিউক্লিয়ার মেমব্রেনটা ভেঙে যায়, ব্রেকডাউন হয়ে যায়, এবং নিউক্লিয়াসটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ঠিক আছে, মানে এটা একদম শেষ পর্যায়ে চলে এলো ডাইকাইনেসিস। আচ্ছা, এরপর কি হচ্ছে, পরবর্তী লাইনে আমরা আসছি, চিয়াসমা, এটা আস্তে আস্তে মুভ হয়ে যায়, একদম শেষ পর্যায়ে চলে আসে, এবং এটা কি হয়ে যায়, এই প্রসেসটাকে আমরা বলছি টার্মিনালাইজেশন, মানে একদম অন্তিম দশা, চিয়াসমার অন্তিম দশা। ঠিক আছে, আর কি কি হয়, ক্রোমাটিড গুলো কিন্তু রিমেইন অ্যাটাচ থাকে। ঠিক আছে, অনলি এট দ্য টার্মিনাল চিয়াসমাটা। ঠিক আছে, ক্রোমাটিড গুলো একসঙ্গে একদম রিমেইন অ্যাটাচ থাকে এবং পরবর্তী স্টেজের জন্য এন্টার করে। ওকে, এরপরে আসছি রিকনডেনসেশন, মানে কি, পুনরায় ঘনীভূতকরণ, তাই তো? তাহলে কার ঘনীভূতকরণ হবে, ক্রোমোসোমের, না? রিকনডেনসেশন অফ ক্রোমোসোম টেক প্লেস যখন আমাদের একটা সেলের মধ্যে বিভিন্ন রকমের যে উপাদানগুলো থাকে সেগুলো ডিভিশন হচ্ছে, আবার তার পুনর্গঠন হচ্ছে, তখন মানে আমরা যদি ডাইকাইনেসিস এর পর্যায়ে চলে আসি, ডাইকাইনেসিস পর্যায়ে একদম শেষ পর্যায়ে এসে দেখতে পাচ্ছি যে কি, আমাদের চিয়াসমাটা আস্তে আস্তে মুভ করে যাচ্ছে শেষের দিকে, যেটাকে আমরা টার্মিনালাইজেশন বলছি। ঠিক আছে, অন্তিম দশা বলছি। আর আমাদের কে থাকছে, ক্রোমাটিড, ক্রোমাটিড গুলো রিমেইন অ্যাটাচ থাকছে। ওকে, মেটাফেজের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর
লাস্ট যে পয়েন্টটা বললাম, পুনরায় কনডেনসেশন হচ্ছে, রিকনডেনসেশন ক্রোমোজোমের হচ্ছে, এবং এখানে কি হচ্ছে, টেট্রাড। টেট্রাড মানে কি, 4। টেট্রাডটা কোথায় হয়ে যায়, মুভ হয়ে যায় মেটাফেজ প্লেটের জন্য, ঠিক আছে। মানে ডাইকাইনেসিসটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এই যে পরবর্তী স্টেজ, এর জন্য 4টে, আমরা কি বললাম প্রথমে, একটা বলছিলাম বাইভ্যালেন্ট, একটা টেট্রাড, ঠিক আছে, একটা বাইভ্যালেন্ট বললাম, একটা টেট্রাড বললাম, ওকে। এরপরে আসছি আমরা, তাহলে ডাইকাইনেসিস এখানে আমাদের থাকলো, এখানে আর কিছু হচ্ছে না। ছবিটা খানিকটা এরকম হয়ে যায় আন্ডার ইলেকট্রন মাইক্রোস্কোপ। এরপর আমরা আসছি মেটাফেজ 1, ঠিক আছে। তাহলে মেটাফেজ 1টা যদি আমরা ধারণা নিই, মেটাফেজ 1টা হচ্ছে এখানে উল্লেখ করেছি, দেখো, যে মেটাফেজ 1 অফ meiosis in the maternal and parental chromosomes aligned along the equator of the cell, ঠিক আছে। মেটাফেজ 1টা যখন আমাদের হচ্ছে, তখন এখানে কি হচ্ছে, যে পিতা এবং মাতার, মানে মাতৃ এবং পিতৃ ক্রোমোসোম গুলো অ্যালাইন করছে। অ্যালাইন মানে মানে একটা বিষুব রেখার মতো আকৃতি ধারণ করছে, এরকম, ঠিক আছে। তো এরা একে অপরের সঙ্গে সুন্দরভাবে অ্যালাইন করে থাকছে। এরপরে আসছি, এ প্রসেস কল ইন্ডিপেন্ডেন্ট assortment occurs where the maternal parental chromosomes line up randomly align themselves either side by the equator. এটা বললাম যে একটা মেটাফেজ যখন আমরা আসছি, আমরা প্রথমে পড়েছিলাম যে প্রোফেজ, তারপরে মেটাফেজ। প্রোফেজের যে পার্টগুলো আমরা একটু আগে ধারণা নিয়েছি 5টা দশা, সাব দশার মধ্যে। তো মেটাফেজ 1 কাইন্ড অফ নিজেকে গোছানো, মানে একটা সারিবদ্ধভাবে ক্রোমোসোম গুলোকে একটা নির্দিষ্ট রেখায় বন্ধ, মানে এই সারিবদ্ধ করা, এটাই হচ্ছে মেটাফেজ। তো মেটাফেজের যে আমরা গত ক্লাসে পড়েছি মাইটোসিস দশার মধ্যে, মেটাফেজটা এখানেও সেম ভাবেই আমাদের কাজকর্মগুলো সম্পন্ন করে। আর এখানে কি হয়, অ্যাট দি স্টেজ 50% অফ দ্য ক্রোমোসোম স্টার্ট মাইগ্রেটিং টু দ্য অপোজিট পোল অফ দ্য ডিভাইডিং সেল। যখন একটা সেল ডিভাইড হবে, সেই ডিভাইড সেলের বিষুবরেখা বরাবর, তা মেরু বরাবর কি হয়ে যায়, ওরা যে ক্রোমাটিড গুলো রয়েছে সেগুলো, ক্রোমোসোম গুলো রয়েছে সেগুলো কি হচ্ছে, বিন্যস্ত হয়ে যাচ্ছে, মানে দুদিকে বিন্যস্ত হয়ে যাচ্ছে, এখান থেকে সেপারেট হয়ে যাচ্ছে। মেটাফেজ 1 হয়ে গেল। ছবিটা এরকম, একটু আগে ব্যাখ্যা করছিলাম ছবি এঁকে, এখানে ছবিটা উল্লেখ করে দিয়েছে যে এখানে হচ্ছে মেটাফেজ গুলো, এখানে যে ক্রোমোসোম গুলো রয়েছে সেগুলো স্পিন্ডিল ফাইবারের সঙ্গে একদম যুক্ত আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। এবং এরা কি হয়ে যাচ্ছে, দুই সাইডে বিন্যস্ত হচ্ছে, দুদিকে ক্রমশ সরে যাচ্ছে, এবার লাস্ট পর্যায়ে গিয়ে ওটা ডিভাইড হবে। এরপর আছে আমরা অ্যানাফেজ, ঠিক আছে। অ্যানাফেজে কি হচ্ছে, অ্যানাফেজে বলছে কাইনেটোকোর যে মাইক্রোটিউবিউল গুলো থাকছে সেগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, এবং পুল দা হোমোলোগাস ক্রোমোসোম টু দ্য অপোজিট পোল। একটু আগে ব্যাখ্যা করলাম যে যেহেতু ওরা একে অপরের সঙ্গে সংযুক্ত ছিল, এখন অ্যানাফেজ পর্যায়ে এসে গিয়ে এরা আস্তে আস্তে দুদিকে বিন্যস্ত হয়ে যাবে। তো এখানে আমরা উল্লেখ করছি কাইনেটোকোর মাইক্রোটিউবিউল গুলো ছোট হতে থাকছে, এবং কি হচ্ছে, হোমোলোগাস যে ক্রোমোসোম গুলো থাকছে সেগুলো টেনে একে অপরের বিপরীতমুখী হয়ে যাচ্ছে। আর কি উৎপন্ন হচ্ছে, এখানে সিস্টার ক্রোমাটিড কিন্তু রিমেন টাইটলি বাউন্ড টুগেদার অ্যাট দ্য সেন্ট্রোমিয়ার। আমাদের যে সেন্ট্রোমিয়ারটা থাকছে তার মধ্যে কিন্তু টাইট ভাবে কিন্তু বাঁধা রয়েছে, ঠিক আছে, সেটা কোনো ছেঁড়াছিঁড়ি ব্যাপার হচ্ছে না এখানে আপাতত। আর এখানে যে চিয়াসমাটা গুলো কি হয়ে যাচ্ছে, মাইক্রোটিউবুলের সঙ্গে যে ব্রোকেন, মাইক্রোটিউবুলের সঙ্গে যে অ্যাটাচ ছিল, ঠিক আছে, সেগুলো কিন্তু এবার আস্তে 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 স্টেজ বাই স্টেজ ওগুলো আস্তে আস্তে ভেঙে 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 পরবর্তী স্টেজ নিজেকে প্রস্তুত করবে। আর যেগুলো নন কাইনেটিক মাইক্রোটিউবুল রয়েছে সেগুলো কি আছে, লম্বা ভাবে বিন্যস্ত করছে, ওকে। তাহলে আমাদের অ্যানাফেজ দশাতে আমরা লক্ষ্য করছি যে প্রোফেজ হয়ে গেল, মেটাফেজ হয়ে গেল, এরপর অ্যানাফেজ যখনই আমরা আসছি তখনই লক্ষ্য করতে হবে যে এ ক্রমশ আস্তে আস্তে নিজেকে দূরবর্তী স্থানে নিয়ে যাচ্ছে, কিন্তু ওদের মধ্যে কিন্তু বন্ডিংটা এখনো স্থির আছে, এখনো ওটাকে ডিভাইড হচ্ছে না। এরপরে যখন আমরা আসবো তখন দেখবে ডিভাইডটা হবে।
এই যে ছবিটার মাধ্যমে আমি যদি ব্যাখ্যা করি, এখানে যে সেপারেশন অফ ডটার অ্যান্ড ক্রোমোজোম, ঠিক আছে, এর সঙ্গে তো যুক্ত ছিল, এর সঙ্গে তো যুক্ত ছিল। এই আস্তে আস্তে দুজন দুজনের থেকে সেপারেট হয়ে যাচ্ছে। এই এদিকে সরে যাচ্ছে, এদিকে সরে যাচ্ছে, মাঝখান থেকে একটা ভাঁজ চলে এসেছে অলরেডি। ঠিক আছে, সিস্টার ক্রোমাটিড গুলো কার সঙ্গে যুক্ত আছে? সেন্ট্রোমিয়ার, দ্যাটস সেন্ট্রোমিয়ার। এই ছবিটার মাধ্যমেই ব্যাখ্যা করলাম। ওকে, আচ্ছা একদম লাস্ট স্টেজ এসে গেলাম। ঠিক আছে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ফার্স্ট মাইটোটিক সেল ডিভিশন। তো এই ডিভিশনের একদম শেষ, টেলোফেজ মানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ডটার সেল এখন কি হচ্ছে, হাফ নাম্বার হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু ক্রোমোজোম গুলো কনসিস্ট পেয়ার অফ ক্রোমাটিড। ওদের মধ্যে যে ক্রোমোজোম গুলো রয়েছে তার মধ্যে কিন্তু জোড়া জোড়া ক্রোমোজোম রয়েছে, কিন্তু আমাদের যেটা হাফ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ক্রোমোজোমটা। এরপর আসছি, মাইক্রোটিউল গুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়ে নতুন একটা সেলুলার বা নিউক্লিয়ার মেমব্রেন উৎপন্ন করবে চারপাশে হ্যাপ্লয়েড সাইডে। প্রথমে আমাদের কি ছিল, 2n, এবার কি হবে, n and n। ওকে, আচ্ছা এরপর ক্রোমোজোম গুলো কি হবে, আনকয়েল হয়ে ক্রোমাটিন হিসেবে ব্যাকে আসবে, ব্যাক ফর্মে ফিরবে। এবার ক্রোমোজোম গুলো আনকয়েল হয়ে ব্যাক ইনটু ক্রোমাটিনে ঢুকে যাবে। ওকে, আচ্ছা এরপর দেখো লাস্ট যে পয়েন্টটা রয়েছে, সাইটোকাইনেসিস অকার্স। সাইটোকাইনেসিসে আমরা পূর্ববর্তী ক্লাসে ব্যাখ্যা করেছিলাম যে সাইটোকাইনেসিস হচ্ছে ওয়ান কাইন্ড অফ, দুটো অ্যানিমেল সেলের সম্পর্কেও দেখিয়েছিলাম, প্ল্যান্ট সেলের সম্পর্কেও দেখিয়েছিলাম। সেখানে দেখেছিলাম যে দুটো সেল মাঝখানে একটা বিট উৎপন্ন হবে, এটাকে আমরা সাইটোকাইনেসিস হিসেবে ব্যাখ্যা করেছিলাম, তাই তো? কিন্তু এখানে আমি যদি আহ, দেখি, তাহলে সাইটোকাইনেসিস হয়, ঠিক আছে, কমপ্লিটিং দ্য ক্রিয়েশন অফ দ্য টু ডটার সেল। দুটো ডটার সেলের মাধ্যমে সাইটোকাইনেসিস হয়, কিন্তু হাউএভার সাইটোকাইনেসিস কখনোই ফুললি কমপ্লিট হয় না। এই দশাতে সাইটোকাইনেসিসটা পুরোপুরি সম্পন্ন হয় না। কেন হয় না? কারণ এখানে নিজেকে ফার্স্ট স্টেজ করছে, টেলোফেজ 1 লাস্ট হয়ে গেল, এরপরে আমরা আসছি টেলোফেজের পরবর্তী দশা। ঠিক আছে, সেখানে আমরা এটাকে আরো ভালোভাবে পুরোপুরি সম্পূর্ণরূপে সাইটোকাইনেসিসটা সম্পন্ন হবে। টেলোফেজটা এখানে, এখানে ছবিটা আমি দেখিয়েছি, ছবিটা তোমরা বুঝতে পারছো কিনা বোঝা যাচ্ছে, ঠিকই বোঝা যাচ্ছে। এখানে ব্রেকডাউন হলেও এখানে কিন্তু পুরোপুরি ব্রেক হয়নি, যে কারণে এটাকে আমরা সাইটোকাইনেসিস ফুললি কমপ্লিট দশা হিসেবে আমরা দেখাতে পারছি না। আচ্ছা এরপর আসছি আমরা মিওসিস 2। ঠিক আছে, মিওসিস 1 হয়ে গেল। ঠিক আছে, মিওসিস 1 এ আমাদের দুটো হয়। ঠিক আছে, প্রথমটা হলো মিওসিস 1, যার মধ্যে আছে প্রোফেজ, মেটাফেজ, প্রোফেজ 1, মেটাফেজ 1, টেলোফেজ 1, প্রোফেজে 5টা সাব দশা রয়েছে। তো এরকম ভাবে আমরা এখন এসে পৌঁছেছি মিওসিস 2। তো এই মিওসিস 2 দশাতে আমরা দেখতে পাই, মিওসিস 2 দশাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে ইমিডিয়েটলি আফটার সাইটোকাইনেসিস ইউজুয়ালি বিফোর দ্য ক্রোমোসোম হ্যাভ অলরেডি হ্যাভ ফুললি ডিকন্ডেন্সড। ঠিক আছে, এর অর্থ কি, যে মিওসিস 2 দশাটাই আমাদের যে সমস্ত আমরা প্রিভিয়াস যেটা বুঝলাম যে সাইটোকাইনেসিস পুরোপুরি তো হচ্ছে না, তো এই দশাতে এসে আমাদের এই সাইটোকাইনেসিস দশাটা সম্পন্ন হয়। ঠিক আছে, এখানে পুরোপুরি ডিকন্ডেন্স হয়ে যায়, মানে পুরোপুরি একদম ভাগ ভাগ হয়ে যায়। আচ্ছা আর কি হয়, ইন কন্ট্রাস্ট টু মিওসিস 1, মিওসিস 2, ঠিক আছে, এখানে কি হয়, একটা নর্মাল মাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন হয়। কারণ আমরা সেখানে, আমরা একটু আগে বললাম যে মিওসিস দশাতে কি হচ্ছে, ডিপ্লয়েড সেলগুলো হ্যাপ্লয়েড হচ্ছে। ঠিক আছে, এবার এইগুলো আরো নর্মাল দশাতে আমাদের এখানে মাইটোসিস দশাতে সম্পন্ন হবে, এনএন উৎপন্ন হবে। ঠিক আছে, এবং এর পরবর্তী দশার জন্য নিজেকে প্রস্তুত করবে। আচ্ছা, আচ্ছা এরপর আমরা আসছি, যে এখানে লেখাটা আছে দেখো, হাউএভার দিস ইন্টারফেস ল্যাকস ইন এ স্পেস। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট।
যেহেতু আমাদের ইন্টারফেস দশাতে একটা এস ফেসের অভাব রয়েছে, ঠিক আছে, ঠিক আছে, তো এখানে ক্রোমোসোম গুলো ডুপ্লিকেট হয় না। এখানে যে দুটো সেল উৎপন্ন হলো, মিওসিস 1, তারপরে যে উপাদানটা উৎপন্ন হলো মিওসিস 2, এই দুটোর জন্যই আমাদের কিন্তু এখানে চারটে উপাদান পেলাম, ঠিক আছে, দুটো সেলের জন্য আমরা চারটে উপাদান পেলাম। কারণ এখানে এস ফেসটা এখানে মিসিং থাকে। ওকে, এবং লাস্ট চলে গেলাম, ডিউরিং মিওসিস 2 সিস্টার ক্রোমাটিড গুলো কি হয়ে যায়, দুটো ডটার সেলে সেপারেট হয়ে যায় এবং চারটে হ্যাপ্লয়েড গ্যামেটে উৎপন্ন করে, ঠিক আছে। এটা আস্তে আস্তে কি হয়ে গেল, 2n থেকে থেকে এটা n উৎপন্ন হলো। প্রথমে এরা ছিল দুটো ডটার সেল হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করলো, ঠিক আছে, এবং হ্যাপ্লয়েড গ্যামেট কি করলো, চারটে আরো গ্যামেট উৎপন্ন করলো, ঠিক আছে। ওকে, লাস্ট আমরা একদম শেষ পর্যায়ে চলে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা আজকে কি কি জানতে পারলাম, যদি আমরা পুরোটাকে একটা জিস্ট ধরি বা একটা পুরোটা আলোচনা করি, আজকে আমরা কি কি জানতে পারলাম। যে প্রিভিয়াস ক্লাসে আমরা শুরু করেছিলাম কোষ বিভাজন জিনিসটা কি, কোষ বিভাজন কত রকমের হয়, মাইটোসিস, মিওসিস। মাইটোসিসের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দশাগুলো রয়েছে, তা কিভাবে বিন্যস্ত হয়, তাদের কি কি কার্যপ্রণালী সম্পন্ন হয়, দশাগুলোর প্রত্যেকটা কাজ কি, আলটিমেটলি কি হয়, সেটা আমরা গত ক্লাস শিখেছিলাম। আজকে আমরা এই ক্লাসে শিখলাম মিওসিস দশা। মিওসিস ব্যাপারটা কি বললাম, মিওসিস কতগুলো দশায় সম্পন্ন হয়, মিওসিস 1, মিওসিস 2, মিওসিস 1-এ আবার চারটে দশা রয়েছে, মিওসিস প্রোফেজ 1, মেটাফেজ 1, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ 1 1 1 1 করে, ঠিক আছে। এবং প্রোফেজ 1-এরই 5টি সাবদশা, ঠিক আছে, সেগুলো সম্পর্কে ব্রিফলি ধারণা নিলাম। এবং লাস্ট মিওসিস 2 এসে আমরা ওটাকে সাইটোকাইনেসিস প্রক্রিয়াটা সম্পন্ন হলো এবং কি উৎপন্ন হলো, যে দুটো সিস্টার ক্রোমাটিড সেটা কি হলো, সেপারেট হয়ে গেল এবং চারটে নতুন হ্যাপ্লয়েড সেট উৎপন্ন হলো, ঠিক আছে। তো এই যে পুরো এন্টায়ার প্রসেসটা আমাদের দুটো ক্লাসের মধ্যে সম্পন্ন হয়ে গেল। তো আজকে আমরা এই ক্লাসটা এখানে সমাপ্ত করছি। আশা করি তোমরা খুব ভালোভাবে ক্লাসটা সম্পন্ন করেছো, ভালোভাবে খুব ইজিলি তোমাদেরকে বোঝাতে পেরেছি আশা করছি। আমি কনফিডেন্ট যে তোমরা খুব ভালোভাবে বুঝেছো। এরপরও যদি বিশেষ কিছু ধারণার অভাব থাকে বা কোয়ারি থাকে আমাদেরকে মেসেজ করে জানাবে, আমরা চেষ্টা করবো সেটাকে সলভ করে দেওয়ার, ঠিক আছে। তো আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট।